পাঠ করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস শেষ প্রশ্ন। বিভিন্ন সময়ে ও বিভিন্ন কর্ম উপলক্ষে আসিয়া অনেকগুলো বাঙালি পরিবার পশ্চিমের বহু খ্যাত আগ্রা শহরে বসবাস করিয়াছিলেন। কেহ বা কয়েক পুরুষের বাসিন্দা, কেহ বা এখনও বাসারে। বসন্তের মহামারী ও প্লেগের তাড়াহুড়ো ছাড়া ইহাদের অতিশয় নির্বিঘ্ন জীবন। বাদশাহী আমলের কেল্লা ও ইমারত দেখা ইহাদের সমাপ্ত হইয়াছে। আমির ওমরাগণের ছোট বড় মাঝারি ভাঙা ও আভাঙা যেখানে যত কবর আছে তাহার নিখুঁত তালিকা কণ্ঠস্থ হইয়া গেছে। এমন যে বিশ্ববিশ্রুত তাজমহল, তাহাতেও নতুনত্ব আর নাই। সন্ধ্যায় উদাস সজল চক্ষু মেলিয়া জ্যোৎস্নায় অর্ধ নিমীলিত নেত্রে নিরীক্ষণ করিয়া অন্ধকারে ফ্যালফ্যাল করিয়া চাহিয়া যমুনার এপার হইতে ওপার হইতে সৌন্দর্য উপলব্ধি করিবার যত প্রকারের প্রচলিত প্রবাদ ও ফন্দি আছে তাহারা নিংড়াইয়া শেষ করিয়া ছাড়িয়াছেন। কোনো বড়লোকে কবে কি বলিয়াছে, কে কে কবিতা লিখিয়াছে, উচ্ছ্বাসের প্রাবল্যে কে সুমুখে দাঁড়াইয়া গলায় দড়ি দিতে চাহিয়াছে, ইহারা সব জানেন। ইতিবৃত্তের দিক দিয়াও লেশমাত্র ত্রুটি নাই। ইহাদের ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত শিখিয়াছে কোন বেগমের কোথায় আতুরঘর ছিল, কোন জাট সর্দার কোথায় ভাত রাঁধিয়া খাইয়াছে, সে কালীর দাগ কত প্রাচীন, কোন দস্যু কত হীরামাণিক্য লুণ্ঠন করিয়াছে এবং তাহার আনুমানিক মূল্য কত, কিছুই আর কাহারও অবিদিত নাই। এই জ্ঞান ও পরম নিশ্চিন্ততার মাঝখানে হঠাৎ একদিন বাঙালি সমাজে চাঞ্চল্য দেখা দিল। প্রত্যহ মুসাফিরের দল যায় আসে, আমেরিকান ট্যুরিস্ট হইতে শ্রীবৃন্দাবন ফেরত বৈষ্ণবদের মাঝে মাঝে ভিড় হয়। কাহারও কোনো ঔৎসুক্য নাই, দিনের কাজে দিন শেষ হয়। এমনই সময়ে একজন প্রৌঢ় বয়সী ভদ্র বাঙালি সাহেব তাহার শিক্ষিতা সুরূপা ও পূর্ণ যৌবনা কন্যাকে লইয়া স্বাস্থ্য উদ্ধারের অজুহাতে শহরের এক প্রান্তে মস্ত একটা বাড়ি ভাড়া করিয়া বসিলেন। সঙ্গে তাহার বেহারা বাবুর্চি দারোয়ান আসিল, ঝি চাকর পাচক ব্রাহ্মণ আসিল। গাড়ি ঘোড়া মোটর সোফার সহিস কোচোয়ানে এত কালের এত বড় ফাঁকা বাড়ির সমস্ত অন্ধ রন্ধ যেন জাদুবিদ্যায় রাতারাতি ভরিয়া উঠিল। ভদ্রলোকের নাম আশুতোষ গুপ্ত, কন্যার নাম মনোরমা। অত্যন্ত সহজেই বোঝা গেল ইহারা বড়লোক। কিন্তু উপরে যে চাঞ্চল্যের উল্লেখ করিয়াছি সেই ইহাদের বিত্ত ও সম্পদের পরিমাণ কল্পনা করিয়া নয়। মনোরমার শিক্ষা ও রূপের খ্যাতি বিস্তারেও তত নয় যত হইল আশুবাবুর নিরভিমান সহজ ভদ্র আচরণে। তিনি মেয়েকে সঙ্গে করিয়া নিজে খোঁজ করিয়া সকলের সহিত সাক্ষাৎ করিলেন। বলিলেন তিনি পীড়িত লোক, তাহাদের অতিথি, সুতরাং নিজ গুণে দয়া করিয়া যদি না তাহারা এই প্রবাসীদের দলে টানিয়া লইয়েন তো এই নির্বাসনে বাস করা এক প্রকার অসম্ভব। মনোরমা বাড়ির ভেতরে গিয়া মেয়েদের সহিত পরিচিত হইয়া আসিল। সেও অসুস্থ পিতার হইয়া সবিনয় নিবেদন জানাইল যে তাহারা যেন তাহাদের পর না করিয়া রাখেন। এমনই আরও সব রুচিকর মিষ্ট কথা শুনিয়া সকলেই খুশি হইলেন। তখন হইতে আশুবাবুর বাড়ি এবং মোটর যখন তখন যাহার তাহার গৃহে আনাগোনা করিয়া মেয়ে এবং পুরুষদের আনিতে লাগিল, পৌঁছাইয়া দিতে লাগিল। আলাপ আপ্যায়ন গান বাজনা এবং দ্রষ্টব্য বস্তুর পুনঃ পুনঃ পরিদর্শনে হৃদয়তায় এমনকি জমাট বাঁধিয়া উঠিল যে ইহারা যে বিদেশী কিংবা অত্যন্ত বড়লোক একথা ভুলিতে কাহারও সপ্তাহখানিকের অধিক সময় লাগিল না। কিন্তু একটা কথা বোধ হয় কতকটা সংকোচ ও কতকটা বাহুল্য বলিয়াই কেহ স্পষ্ট করিয়া জিজ্ঞাসা করে নাই, ইহারা হিন্দু অথবা ব্রাহ্মণ সমাজভুক্ত। বিদেশে প্রয়োজনেও বড় হয় না, তবে আচার ব্যবহারের মধ্য দিয়া যতটা বোঝা যায় সকলেই এক প্রকার বুঝিয়া রাখিয়াছিলেন যে ইহারা যে সমাজভুক্তই হন অধিকাংশই উচ্চশিক্ষিত ভদ্র বাঙালি পরিবারের মতো খাওয়া দাওয়া সম্বন্ধে অত্যন্ত বাছবিচার করিয়া চলেন না।
বাড়িতে মুসলমান বাবুর্চি থাকার ব্যাপারটা সকলে না জানিলেও এ কথাটা সবাই জানিত যে এতখানি বয়স পর্যন্ত মেয়েকে অবিবাহিত রাখিয়া যিনি কলেজে লেখাপড়া শিখাইয়াছেন তিনি মূলত যে সমাজেরই অন্তর্গত হন বহুবিধ সংকীর্ণতার বন্ধন হইতে মুক্তিলাভ করিয়াছে। অবিনাশ মুখুজ্জে কলেজের প্রফেসর, বহুদিন হইল স্ত্রী বিয়োগ হইয়াছে, কিন্তু আর বিবাহ করেন নাই। ঘরে বছর দশেকের একটি ছেলে। অবিনাশ কলেজে পড়াই এবং বন্ধুবান্ধব লইয়া আনন্দ করিয়া বেড়াই। অবস্থা সচ্ছল, নিশ্চিন্ত, নিরুদ্রব জীবন। বছর পূর্বে বিধবা শালিকা ম্যালেরিয়া জ্বরাক্রান্ত হইয়া বায়ু পরিবর্তনের উদ্দেশ্যে ভগিনীপতির কাছে আসেন। জ্বর ছাড়িল, কিন্তু ভগিনীপতি ছাড়িলেন না। সম্প্রতি গৃহে তিনিই কর্ত্রী। ছেলে মানুষ করেন, ঘর সংসার দেখেন। বন্ধুরা সম্পর্ক আলোচনা করিয়া পরিহাস করেন। অবিনাশ হাসে, বলে, ভাই, বৃথা লজ্জা দিয়া দগ্ধ করো না, কপাল, নইলে চেষ্টার ত্রুটি নেই। এখন ভাবি, ধন অপবাদে ডাকাতেও মারে, সেও আমার ভালো। অবিনাশ স্ত্রীকে অত্যন্ত ভালোবাসিত। বাটির সর্বত্র তাহার ফটোগ্রাফে, নানা আকারের নানা ভঙ্গির। শোবার ঘরের দেয়ালে টাঙানো একখানা বড় ছবি, অয়েল পেন্টিং, মূল্যবান ফ্রেমে বাঁধানো। অবিনাশ প্রতি বুধবারের সকালে তাহাতে মালা ঝুলাইয়া দেয়। এই দিনেই তাহার মৃত্যু হইয়াছিল। অবিনাশ সদানন্দ গোছের মানুষ। পাশ তাসাই তাহার অত্যধিক আসক্তি। তাই ছুটির দিনে প্রায়ই তাহার গৃহে লোক সমাগম ঘটে। আজ কি একটা সর্বোপলক্ষে কলেজ কাছারি বন্ধ ছিল। আহারাদির পরে প্রফেসর মহল আসিয়া উপস্থিত হইয়াছেন। জন দুই নিচের ঢালা বিছানার উপর দাবার ছক পাতিয়া বসিয়া এবং জন দুই উপর হইয়া তাহা নিরীক্ষণ করিতেছেন। বাকি সকলে ডেপুটি ও মুন্সেফের বিদ্যাবুদ্ধির স্বল্পতার অনুপাতে মোটা মাহিনার বহর মাপিয়া উচ্চ কোলাহলে গভর্নমেন্টের প্রতি রাইচাস ইন্ডিগনেশনস ও অশ্রদ্ধা প্রকাশ করিয়া নিযুক্ত হইলেন। এমন সময় মস্ত একটা ভারী মোটর আসিয়া সদর দরজায় থামিল। পরক্ষণে আশুবাবু তাহার কন্যাকে লইয়া প্রবেশ করিতেই সকলে সসম্মানে তাহাদের অভ্যর্থনা করিলেন। রাইটস ইন্ডিগনেশন জল হইয়া গেল। ওদিকের খেলাটা উপস্থিত মতো স্থগিত রহিল। অবিনাশ সবিনয়ে শ্রদ্ধাঞ্জলি হইয়া কহিলেন, আমার পরম সৌভাগ্য, আপনাদের পদধূলি আমার গৃহে পড়ল, কিন্তু হঠাৎ এমন অসময়ে যে। এই বলিয়া তিনি মনোরমাকে একখানি চেয়ার আগাইয়া দিলেন। আশুবাবু সন্নিকটবর্তী আরাম কেদারার উপর দেহের সুবিপুল ভার ন্যস্ত করিয়া অকারণ উচ্চহাস্যে ঘর ভরিয়া দিয়া কহিলেন, আশুবদ্যির আর অসময়। এত বড় দুর্নাম যে আমার ছোট খুঁড়োও দিতে পারেন না অবিনাশবাবু। মনোরমা হাসি মুখে নতকণ্ঠে কহিল, কি বলছো বাবা? আশুবাবু বলিলেন, তবে থাক ছোট খুঁড়োর কথা, কন্যার আপত্তি, কিন্তু এর চেয়ে একটা ভালো উদাহরণ মা ঠাকুরনের বাপের সাধ্যি নেই যে দেয়। এই বলিয়া নিজের রসিকতার আনন্দোচ্ছ্বাসে পুনরায় ঘর ভাঙিবার উপক্রম করিলেন। হাসি থামিলে কহিলেন, কিন্তু কি বলবো মশাই, বাতে পঙ্গু, নইলে যে পায়ের ধুলোর এত গৌরব বাড়ালেন, আশুগুপ্ত সে পায়ের ধুলো ঝাড় দেবার জন্যই আপনাকে একটা চাকর রাখতে হতো অবিনাশবাবু। কিন্তু আজ আর বসবার জন্যই এক্ষুনি উঠতে হবে। এই অনবসরের হেতুর জন্য সকলেই তাহার মুখের প্রতি চাহিয়া রহিলেন। আশুবাবু বলিলেন, একটা আবেদন আছে। মঞ্জুরির জন্য মাকে পর্যন্ত টেনে এনেছি। কালো ছুটির দিন সন্ধ্যার পর বাসায় একটুখানি গান বাজনার আয়োজন করেছি, সপরিবারে যেতে হবে, তারপরে একটু মিষ্টি মুখ। মেয়েকে কহিলেন, মণি, বাড়ির মধ্যে গিয়ে একবার হুকুমটা নিয়ে এসো মা, দেরি করলে তো আর হবে না। ও আরও একটা কথা, মাই ইয়াং ফ্রেন্ডস, মেয়েদের জন্য না হোক, আমাদের পুরুষদের জন্য কিন্তু দুই রকম খাবারেরই ব্যবস্থা আছে, অর্থাৎ কি না, প্রেজুডিস যদি না থাকে তো বুঝলেন না? বুঝলেন সকলেই, এবং এক বাক্যে প্রকাশ করিলেন সকলেই যে তাহাদের প্রেজুডিস নাই। আশুবাবু খুশি হইয়া কহিলেন, না থাকবারই কথা।
মেয়েকে বলিলেন, মণি, খাবার সম্বন্ধে মা লক্ষ্মীদেরও তো একটা মতামত নেওয়া চাই। সে যেন ভুলো না। প্রত্যেক বাড়িতে গিয়ে তাদের অভিরুচি এবং আদেশ নিয়ে বাসায় ফিরতে আজ বোধ করি আমাদের সন্ধ্যা হয়ে যাবে। একটু শীঘ্রই কাজটা সেরে ফেলো মা। মনোরমা ভেতরে যাইবার জন্য উঠিতেছিল। অবিনাশ কহিলেন, আমার তো বহুদিন যাবৎ গৃহশূন্য। শালিকা আছেন, কিন্তু বিধবা। গান শুনবার শখ প্রচুর, অতএব যাবেন নিশ্চিত, কিন্তু খাওয়া। আশুবাবু তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, তারও অভাব হবে না অবিনাশবাবু। আমার মনে রয়েছে যে মাছ মাংস পেঁয়াজ রসুনও তো স্পর্শ করে না। অবিনাশ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করিলেন, উনি মাছ মাংস খান না? আশুবাবু বলিলেন, খেতেন সবই, কিন্তু বাবাজির ভারী অনিচ্ছে। সে হল আবার সন্ন্যাসী গোছের মানুষ কি না? চক্ষের পলকে মনোরমার সমস্ত মুখ রাঙা হইয়া উঠিল। পিতার অসমাপ্ত বাক্যের মাঝখানেই বাধা দিয়া কহিল, তুমি কি সমস্ত বলে যাচ্ছ বাবা? পিতা থতমত খাইয়া গেলেন এবং কন্যার কণ্ঠস্বরের স্বাভাবিক মৃদুতা তাহার ভেতরের তিক্ততা আবৃত করিতে পারিল না। ইহার পর বাক্যালাপ আর জমিল না এবং আরও 2-4 মিনিট যাহা ইহারা বসিয়াই রহিলেন। আশুবাবু কথা বলিলেও মনোরমা কেমন এক প্রকার বিমনা হইয়া রহিল এবং উভয়ে চলিয়া গেলে কিছুক্ষণের জন্য সকলের মনের উপর যেন একটা অনাকাঙ্ক্ষিত বিষণ্ণতার ভার চাপিয়া রহিল। বন্ধুগণের মধ্যে কাহাকে স্পষ্ট করিয়া কিছু কহিল না, কিন্তু সবাই ভাবিতে লাগিল, হঠাৎ এই বাবাজিটি আসিল আবার কোথা হইতে। আশুবাবুর পুত্র নাই, মনোরমারই একমাত্র সন্তান, যাহা সকলেই জানিত। নিজে সে আজও অনুরা, আয়তির কোনো চিহ্ন তাহাতে বিদ্যমান নেই। কথাটা সোজাসুজি প্রশ্ন করিয়া কেহ জানিয়া লয় নাই বটে, কিন্তু এ সম্বন্ধে সংশয়ের বাষ্পও তো কাহার মনে উদয় হয় নাই। তবে অথচ এই সন্ন্যাসী গোছের বাবাজি যেই হন অথবা যেখানেই থাকুন, তিনি সহজভক্তি নহেন। কারণ তাহার নিষেধ নহে, কেবলমাত্র অনিচ্ছার চাপেই এত বড় একটা বিলাসী ও ঐশ্বর্যশালী ব্যক্তির একমাত্র শিক্ষিত কন্যার মাছ মাংস রসুন পেঁয়াজের বরাদ্দ একেবারে বন্ধ হইয়া গেছে। এবং লজ্জা পাইবার গোপন করবারই বা কী আছে তাতে? পিতা সংকোচে জড়সড় হইয়া গেলেন। কন্যা আরক্ত মুখে স্তব্ধ হইয়া রহিল। সমস্ত ব্যাপারটাই যেন সকলের মনে একটা অবাঞ্ছিত অপ্রীতিকর রহস্যের মতো বিধিল এবং এই আগন্তুক পরিবারের সহিত মিলামিশার যে সবুজ ও স্বচ্ছন্দ ধারা প্রথম হইতেই প্রবাহিত হইতে আরম্ভ করিয়াছিল, অকস্মাৎ যেন তাহাতে একটা বাধা আসিয়া পড়িল। মনে হইয়াছিল আশুবাবু শহরের কাহাকেও বোধ হয় বাদ দিবেন না, কিন্তু দেখা গেল বাঙালিদের মধ্যে বিশিষ্ট যাহারা শুধু তাহারাই নিমন্ত্রিত হইয়াছেন। প্রফেসর মহল দল বাঁধিয়া উপস্থিত হইলেন। বাড়ির মেয়েদের মোটর পাঠাইয়া পূর্বেই আনা হইয়াছিল। একটা বড় ঘরের মেঝের উপর মূল্যবান প্রকাণ্ড কার্পেট পাতিয়া স্থান করা হইয়াছে। তাহাতে জন 2 দেশীয় ওস্তাদ যন্ত্রবাদিতে নিযুক্ত। অনেকগুলো ছেলে মেয়ে তাহাদের ঘিরিয়া ধরিয়া অবস্থান করিতেছে। গৃহস্বামী অন্য কোথাও ছিলেন। খবর পাইয়া হাঁসফাঁস করিতে করিতে হাজির হইলেন। 2 হাত থিয়েটারি ভঙ্গিতে উঁচু করিয়া ধরিয়া কহিলেন, স্বাগত ভদ্রমণ্ডলী, মোস্ট ওয়েলকাম। ওস্তাদজিদের ইঙ্গিতে দেখাইয়া গলা খাটো করিয়া চোখ টিপিয়া বলিলেন, ভয় পাবেন না যেন, কেবল এদের ম্যাও ম্যাও শোনাবার জন্য আহ্বান করে আনিনি। শোনাবো, এমন গান আজ শোনাবো যে আমাকে আশীর্বাদ করে তবেই ঘরে ফিরবেন। শুনিয়া সকলেই খুশি হইলেন। সদা প্রসন্ন অবিনাশবাবু আনন্দে মুখ উজ্জ্বল করিয়া কহিলেন, বলেন কি আশুবাবু, এই দুর্ভাগা দেশের যে সবাইকেই চিনি, হঠাৎ এ রত্ন পেলেন কোথায়? আবিষ্কার করেছি মশাই, আবিষ্কার করেছি। আপনারাও যে একেবারে না চেনেন না তা নয়, সম্প্রতি হয়তো ভুলে গেছেন। চলুন দেখাই। এই বলিয়া তিনি সকলকে এক প্রকার ঠেলিতে ঠেলিতে আনিয়া তাহার বসিবার ঘরের পর্দা সরাইয়া প্রবেশ করিলেন। লোকটি ঈষৎ শ্যামবর্ণ, কিন্তু রূপের আর অন্ত নাই। যেমন দীর্ঘ ঋজু দেহ, তেমনি সমস্ত অবয়বের নিখুঁত সুন্দর গঠন। নাক, চোখ, ভ্রু, ললাট
অধরের বাঁকা রেখাটি পর্যন্ত একটিমাত্র নরদেহে এমন করিয়া সুবিন্যস্ত হইলে যে কি বিস্ময়ের বস্তু তাহা এই মানুষটিকে না দেখিলে কল্পনা করা যায় না। চাহিয়া হঠাৎ চমক লাগে। বয়স বোধ করি 32-এর কাছে গিয়াছে, কিন্তু প্রথমে আরও কম মনে হয়। সুমুখের সোফায় বসিয়া মনোরমার সহিত গল্প করিতেছিলেন। সোজা হইয়া বসিয়া একটু হাসিয়া কহিলেন, আসুন। মনোরমা উঠিয়া দাঁড়াইয়া আগন্তুক অতিথিদের নমস্কার করিল, কিন্তু প্রতি নমস্কারের কথা কাহারও মনেও হইল না। সকলে অকস্মাৎ এমনই বিচলিত হইয়া পড়িলেন। অবিনাশবাবু বয়সেও বড়, কলেজের দিক দিয়া পদগৌরবেও সকলে শ্রেষ্ঠ। তিনি প্রথমে কথা কহিলেন, বলিলেন, আগ্রায় কবে ফিরে এলেন শিবনাথবাবু? বেশ, যা হোক, কই আমরা তো কেউ খবর পাইনি। শিবনাথ কহিলেন, পাননি বুঝি? আশ্চর্য। তাহার পরে হাসি মুখে বলিলেন, বুঝতে পারিনি অবিনাশবাবু, আমার আসার পথ চেয়ে আপনারা এতখানি উদ্বিগ্ন হয়েছিলেন। উত্তর শুনিয়া অবিনাশবাবু যদিচ হাসিবার চেষ্টা করিলেন, কিন্তু তাহার সহযোগীগণের মুখ ক্রোধে ভীষণ হইয়া উঠিল। যে কারণেই হোক, ইহারা যে পূর্ব হইতেই এই প্রিয়দর্শন গুণী ব্যক্তিটির প্রতি প্রসন্ন ছিলেন না, তাহা আভাসে না থাকিলেও একের এই বক্রোক্তির অন্তরাল ও অন্য সকলের কঠিন মুখচ্ছবির ব্যঞ্জনায় এই বিরুদ্ধতার এমনি কটু রূঢ় ও স্পষ্ট হইয়া উঠিল যে কেবলমাত্র মনোরমা ও তাহার পিতাই নয়, সদানন্দ প্রকৃতি অবিনাশ পর্যন্ত অপ্রতিভা হইয়া পড়িলেন। কিন্তু ব্যাপারটা আর গড়াইতে পারল না, আপাতত এইখানেই বন্ধ হইল। পাশের ঘর হইতে ওস্তাদজির কণ্ঠস্বর শোনা গেল এবং পরক্ষণেই বাড়ির সরকার আসিয়া সবিনয়ে নিবেদন করিল যে সমস্ত প্রস্তুত, শুধু আপনাদের অপেক্ষাতেই গান বাজনা শুরু হইতে পারিতেছে না। পেশাদার ওস্তাদি সঙ্গীত সচরাচর যেমন হইয়া থাকে, এক্ষেত্রেও তেমনই হইল। বিশেষত্ব বর্জিত মামুলি ব্যাপার, কিন্তু কিয়ৎকাল পরেই ক্ষুদ্র পরিসর এই সঙ্গীতের আসরে স্বল্প কয়টি শ্রোতার মাঝখানে শিবনাথের গান সত্য সত্যই একেবারে অপূর্ব শুনাইল। শুধু তাহার অতুলিত অনবদ্য কণ্ঠস্বর নহে, এ বিদ্যায় সে অসাধারণ সুশিক্ষিত এবং তাহাতেই পারদর্শী। তাহার গাহিবার অনাড়ম্বর সংযত ভঙ্গি, সুরের সসচ্ছল সরল গতি, মুখের অদৃষ্টপূর্ব ভাবের ছায়া, চোখের অভিভূত উদাস দৃষ্টি, সমস্তই একই সময়ে কেন্দ্রীভূত হইয়া সেই সর্বাঙ্গীন তান লয় পরিশুদ্ধ সঙ্গীত যখন শেষ হইল, তখন মনে হইল শ্বেতভুজা যেন তাহার দুই হাতের আশীর্বাদ উজাড় করিয়া এই সাধকের মাথায় ঢালিয়া দিয়াছেন। কিছুক্ষণ পর্যন্ত সকলেই বাক্যহীন স্তব্ধ হইয়া রহিলেন। শুধু বৃদ্ধ আমির খাঁ ধীরে ধীরে কহিলেন, ऐसा কাভি নেহি শোনা। মনোরমা শিশুকাল হইতেই গান বাজনার চর্চা করিয়াছে। সঙ্গীতে সে অপটু নহে। তাহার সামান্য জীবনে সে অনেক কিছুই শুনিয়াছে, কিন্তু সংসারে ইহাও যে আছে, এমন করিয়াও যে সমস্ত বুকের মধ্যটা সঙ্গীতে ছন্দে ছন্দে টনটন করিতে থাকে, তাহা সে জানিত না। তাহার দুই চক্ষু জলে ভরিয়া উঠিল এবং ইহাই গোপন করিতে সে মুখ ফিরাইয়া নিঃশব্দে উঠিয়া গেল। অবিনাশ বলিলেন, শিবনাথ সহজে গাইতে চায় না, কিন্তু ওর গান আমরা আগেও শুনেছি, তুলনাই হয় না। এই বছরখানিকের মধ্যে যেন ও ইনফিনিটলি ইমপ্রুভ করেছে। হরেন করিলেন, হ্যাঁ। অক্ষয় ইতিহাসের অধ্যাপক, কঠিন সাচ্চা লোক বলিয়া বন্ধুমহলে খ্যাতি আছে। গান বাজনা ভালো লাগাটা তাহার মতে চিত্তের দুর্বলতা, নিষ্কলঙ্ক সাধু ব্যক্তি। তাই শুধু নিজের নয়, পরের চারিত্রিক পবিত্রতার প্রতিও তাহার অত্যন্ত সজাগ তীক্ষ্ণ দৃষ্টি। শিবনাথের অপ্রত্যাশিত প্রত্যাবর্তনে শহরের আবহাওয়া পুনশ্চ কলুষিত হইবার আশঙ্কায় তাহার গভীর শান্তি বিক্ষুব্ধ হইয়াছে। বিশেষত বাড়ির মেয়েরা আসিয়াছে, পর্দার আড়াল হইতে গান শুনিয়া
ও চেহারা দেখিয়া ইহাদেরও ভালো লাগার সম্ভাবনায় মন তাহার অতিশয় খারাপ হইয়া উঠিল। বলিলেন, গান শুনেছিলাম বটে মধুবাবুর, এ গান আপনাদের যত মিষ্টিই লেগে থাক, এতে প্রাণ নেই। সকলেই চুপ করিয়া রহিলেন, কারণ প্রথমত অপরিজ্ঞাত মধুবাবুর গান কাহারও শোনা ছিল না, এবং দ্বিতীয়ত গানের প্রাণ থাকা না থাকা সুনির্দিষ্ট ধারণা অক্ষয়ের ন্যায় আর কাহারও ছিল না। গুণমুগ্ধ আশুবাবু উত্তেজনা বশে তর্ক করিতে প্রস্তুত ছিলেন, কিন্তু অবিনাশ চোখের ইঙ্গিতে তাহাকে নিরস্ত করিলেন। সঙ্গীত সম্বন্ধে আলোচনা চলিতে লাগিল। কবে কে কোথায় কিরূপ শুনিয়াছেন তাহার ব্যাখ্যা ও বিবরণ দিতে লাগিলেন। কথায় কথায় রাত্রি বাড়িতে লাগিল। ভিতর হইতে খবর আসিল, মেয়েদের খাওয়া শেষ হইয়াছে এবং তাহাদের বাড়ি পাঠাইয়া দেওয়া হইতেছে। বৃদ্ধ সদর আলো রাত্রির আজুহাতে বিদায় লইলেন এবং অজীর্ণ রোগগ্রস্ত মুঞ্জেফ বাবু জল ও পানমাত্র মুখে দিয়াই তাহার সঙ্গী হইলেন। রহিলেন শুধু প্রফেসর মহল। ক্রমশ তাহাদেরও আহারের ডাক পড়িল। উপরের একটা খোলা বারান্দায় আসন পাতিয়া ঠাঁই করা হইয়াছে। আশুবাবু নিজেও সঙ্গে বসিয়া গেলেন। মনোরমা মেয়েদের দিক হইতে ছুটি পাইয়া তত্ত্বাবধানের জন্যই আসিয়া হাজির হইলেন। শিবনাথের ক্ষুধা যতই থাক, আহারে রুচি ছিল না। সে না খাইয়াই বাসায় ফিরিতে উদ্যত হইয়াছিল, কিন্তু মনোরমা কোনো মতেই তাহাকে ছাড়িয়া দিল না। পীড়াপিড়ি করিয়া সকলের সঙ্গে বসাইয়া দিল। আয়োজন বড়লোকের মতোই হইয়াছিল। টুন্ডুলা হইতে আসিবার পথে ট্রেনে কি করিয়া শিবনাথের সাথে আশুবাবুর পরিচয় ঘটিয়াছিল, এবং মাত্র 2-3 দিনের আলাপেই কি করিয়া সেই পরিচয় ঘনিষ্ঠ আত্মীয়তায় পরিণত হইয়াছে, ইহাই সবিস্তরে বর্ণনা করিয়া তিনি নিজের কৃতিত্ব সপ্রমাণ করিয়া কহিলেন, আর সবচেয়ে বাহাদুরি হচ্ছে আমার কানের। ওর গলার অস্ফুট সামান্য একটু গুঞ্জন ধ্বনি থেকেই আমি নিশ্চয়ই বুঝিতে পেরেছিলাম উনি গুণী, উনি অসাধারণ ব্যক্তি। এই বলিয়া তিনি কন্যাকে সাক্ষ্যরূপে আহ্বান করিয়া কহিলেন, কেমন মা, বলিনি তোমাকে শিবনাথবাবু মস্ত লোক? বলিনি যে মণি, এদের সঙ্গে আলাপ পরিচয় থাকা জীবনে একটা ভাগ্যের কথা? কন্যা আনন্দে মুখ প্রদীপ্ত করিয়া কহিল, হ্যাঁ বাবা, তুমি বলেছিলে। তুমি গাড়ি থেকে নেমেই আমাকে জানিয়েছিলে যে। কিন্তু দেখুন আশুবাবু, বক্তা অক্ষয়। সকলেই চকিত হইয়া উঠিলেন। অবিনাশ ব্যস্ত হইয়া বাধা দেবার চেষ্টা করিলেন। আহা, থাক না অক্ষয়, থাক না ওসব কথা। অক্ষয় চোখ বুজিয়া চক্ষু লজ্জার দায় এড়াইবার বার কয়েক মাথা নাড়িলেন, কহিলেন, না অবিনাশবাবু, চাপলে চলবে না। শিবনাথবাবু সমস্ত ব্যাপারটা প্রকাশ করা আমি কর্তব্য বলেই মনে করি। উনি, আহা, করো কি অক্ষয়, কর্তব্যজ্ঞান তো আমাদেরও আছে হে, হবে এখন আর একদিন। এই বলিয়া অবিনাশ তাহাকে একটা ঠেলা দিয়া থামাইবার চেষ্টা করিলেন, কিন্তু সফল হইলেন না। ধাক্কায় অক্ষয়ের দেহ টলিল, কিন্তু কর্তব্যনিষ্ঠা টলিল না। বলিলেন, আপনারা জানেন বৃথা সংকোচ আমার নেই, দুর্নীতির প্রশ্রয় আমি দিতেই পারি না। অসহিষ্ণু হরেন্দ্র বলিয়া উঠিল, সে কি আমরাই দিতে চাই নাকি, কিন্তু তার কি স্থলকার নেই? অক্ষয় কহিলেন, না, উনি এ শহরে যদি আর না আসতেন, যদি ভদ্র পরিবারের ঘনিষ্ঠ হবার চেষ্টা না করতেন, বিশেষত কুমারী মনোরমা যদি না সংশ্লিষ্ট থাকতেন। উদ্বেগে আশুবাবু ব্যাকুল হইয়া উঠিলেন এবং আজানা শঙ্কায় মনোরমার মুখ ফ্যাকাশে হইয়া গেল। হরেন্দ্র কহিল, ইটস টু মাচ। অক্ষয় সজোরে প্রতিবাদ করিলেন, নো, ইটস নট। অবিনাশ বলিয়া উঠিলেন, আহা, করছো কি তোমরা? অক্ষয় কোনো কথাই কানে তুলিলেন না। বলিলেন, আগ্রায় উনিও একদিন প্রফেসর ছিলেন, ওর বলা উচিত ছিল আশুবাবুকে কি করে সে চাকরি গেল। হরেন্দ্র কহিল, স্বেচ্ছায় ছেড়ে দিলেন পাথরের ব্যবসা করবার জন্য। মিছে কথা, অক্ষয় প্রতিবাদ করিলেন। শিবনাথ নিঃশব্দে আহার করিতেছিলেন, যেন এই সকল বাদ বিতণ্ডার সহিত তাহার সম্বন্ধ নাই।
এখন মুখ তুলিয়া চাহিল এবং অত্যন্ত সহজভাবে বলিল, মিছে কথাই তো কারণ। প্রফেসরই নিজের ইচ্ছেই না ছাড়লে পরের অর্থাৎ আপনাদের ইচ্ছেই ছাড়তেই হতো, আর তাই তো হলো। আশুবাবু সবিস্ময়ে কহিলেন, কেন? শিবনাথ কহিল, মদ খাবার জন্য। অক্ষয় ইহার প্রতিবাদ করিলেন, না, মদ খাবার অপরাধে নয়, মাতাল হবার অপরাধে। শিবনাথ কহিল, যে মদ খায় সেই কখনো না কখনো মাতাল হয়, যে হয় না, হয় সে মিছে কথা বলে, না হয় সে মদের বদলে জল খায়। এই বলিয়া হাসিতে লাগিল। ক্রুদ্ধ অক্ষয় কঠিন হইয়া বলিলেন, নির্লজ্জের মতো আপনি হয়তো হাসতে পারেন, কিন্তু এ অপরাধ আমরা ক্ষমা করতে পারি না। শিবনাথ কহিল, পারেন। এই অপবাদ তো আমি দেইনি। আমাকে স্বেচ্ছায় কর্মত্যাগ করবার জন্য আপনারা স্বেচ্ছায় যথেষ্ট পরিশ্রম করেছিলেন, এ সত্য আমি স্বীকার করি। অক্ষয় কহিলেন, তাহলে আশা করছি আরও একটা সত্য এমনিই স্বীকার করবেন। আপনি হয়তো জানেন না যে আপনার অনেক খবরই আমি জানি। শিবনাথ ঘাড় নাড়িয়া কহিলেন, না, জানি নে। তবে এ জানি, অপরের সম্বন্ধে আপনার কৌতূহল যেমন অপরিসীম, খবর সংগ্রহ করবার অধ্যাবসায়ও তেমনি বিপুল। কি স্বীকার করিতে হইবে, আদেশ করুন। অক্ষয় কহিলেন, আপনার স্ত্রী বিদ্যমান, তাকে ত্যাগ করে আপনি আবার বিবাহ করেছেন, সত্য কিনা? আশুবাবু সহসা চটিয়া উঠিলেন, আপনি কী সব বলছেন অক্ষয়বাবু? এ কি কখনো হয় নাকি? না, হতে পারে। শিবনাথ নিজেই বাধা দিয়া বলিল, কিন্তু তাই হয়েছে আশুবাবু, তাকে ত্যাগ করে আমি আবার বিবাহ করেছি। বলেন কি, কি ঘটেছিল? শিবনাথ কহিল, বিশেষ কিছুই না। স্ত্রী চিররুগ্ন, বয়সও 30 হতে চলল। মেয়ে মানুষের পক্ষে এই তো যথেষ্ট। তাতে ক্রমাগত রোগ ভোগ করে দাঁত পড়ে চুল পেকে একেবারে যেন বুড়ি হয়ে গেছে। এই জন্যই ত্যাগ করে আবার একটা বিয়ে করতে হলো। আশুবাবু বিহবল চক্ষে তাহার মুখের দিকে চাহিয়া কহিলেন, অ্যাঁ, শুধু এই জন্য? তার আর কোনো অপরাধ নেই? শিবনাথ কহিল, না, মিথ্যে একটা অপবাদ দিয়ে লাভ কি আশুবাবু? তাহার এই নির্মল সত্যবাদিতায় অবিনাশ যেন ক্ষিপ্ত হইয়া উঠিল। লাভ কি আশুবাবু? পাষণ্ড! তোমার লাভ লোকসান চুলোই যাক। একবার মিথ্যে করেই বলো যে সে গভীর অপরাধ করেছিল, তাই তাকে ত্যাগ করেছ। একটা মিথ্যেতে তো আর তোমার পাপ বাড়বে না। শিবনাথ রাগ করিল না, শুধু কহিল, কিন্তু এরকম অযথা কথা আমি বলতে পারিনি। হরেন্দ্র সহসা জ্বলিয়া উঠিয়া বলিল, বিবেক বলে কি আপনার কোথাও কিছু নেই শিবনাথ বাবু? শিবনাথ ইহাতেও রাগ করিল না, শান্তভাবে কহিল, এ বিবেক অর্থহীন। একটা মিথ্যে বিবেকের শিকল পায়ে জড়িয়ে নিজেকে পঙ্গু করে তোলার আমি পক্ষপাতী নই। চিরদিন দুঃখ ভোগ করে যাওয়াটাই তো জীবন ধারণের উদ্দেশ্য নয়। আশুবাবু গভীর ব্যথায় আহত হইয়া কহিলেন, কিন্তু আপনার স্ত্রীর দুঃখটা একবার ভেবে দেখুন। তার রুগ্ন হয়ে পড়াটা পরিতাপের বিষয় হতে পারে, কিন্তু তাই বলে অসুপ্ত অপরাধ নয় শিবনাথ বাবু। বিনা দোষে আমিই বা আজীবন দুঃখ সইব কেন? একজনের দুঃখ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিলেই যে সুবিচার হয়, সে বিশ্বাস আমার নেই। আশুবাবু আর তর্ক করিলেন না, শুধু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া নিস্তব্ধ হইয়া রহিলেন। হরেন্দ্র জিজ্ঞাসা করিল, এ বিবাহ হলো কোথায়? গ্রামেই। সতীনের উপর মেয়ে দিলে এর বোধহয় বাপমা নেই। শিবনাথ কহিল, না, আমাদেরই ঝির বিধবা মেয়ে। বাড়ির ঝিয়ের মেয়ে? চমৎকার! কি জাত? ঠিক জানি নে, তাঁতিটাতে হবে বোধহয়। অক্ষয় বহুক্ষণ কথা কহে নাই, এখন জিজ্ঞাসা করিল, এটির অক্ষর পরিচয়টুকুও নেই বোধহয়। শিবনাথ কহিল, অক্ষয় পরিচয়ের লোভে তো বিবাহ করিনি, করেছি রূপের জন্য। এই বস্তুটির বোধ হয় তাতে অভাব নেই।
এই উক্তির পর মনোরমা আরেকবার উঠিয়া যাইবার চেষ্টা করিল, কিন্তু এবারও তাহার দুই পা পাথরের ন্যায় ভারী হইয়া রহিল। কৌতূহল ও উত্তেজনা বশে কেহই তাহার প্রতি চাহে নাই, চাহিলে হয়তো ভয় পাইত। হরেন্দ্র কহিল, তাহলে এটা বোধহয় সিভিল বিবাহই হলো। শিবনাথ ঘাড় নাড়িয়া জবাব দিল, না, বিবাহ হলো শৈব মতে। অবিনাশ কহিলেন, অর্থাৎ ফাঁকির রাস্তাটুকু যেন 10 দিক দিয়েই খোলা থাকে, তাই না শিবনাথ? শিবনাথ সহাস্যে কহিল, এটা ক্রোধের কথা অবিনাশবাবু, নইলে বাবা দাঁড়িয়ে থেকে যে বিবাহ দিয়ে গিয়েছিলেন তার মধ্যে তো ফাঁকি ছিল না, অথচ ফাঁক যথেষ্টই ছিল, সেটা বার করবার চোখ থাকা চাই। অবিনাশ উত্তর দিতে পারিল না, সমস্ত মুখ তাহার ক্রোধে আরক্ত হইয়া উঠিল। আশুবাবু নিঃশব্দে নতমুখে বসিয়া কেবলই ভাবিতে লাগিল, এ কি হইল, এটা কি হলো। মিনিট 2-3 কাহারও মুখে কথা নাই, নিরানন্দ ও কলহের অবরুদ্ধ বাতাসে ঘর ভরিয়া গেছে। বাহিরের একটা দমকা হাওয়া না পাইলেই নয়, ঠিক এমনই মনোভাব লইয়া অবিনাশবাবু অকস্মাৎ বলিয়া উঠিলেন, যাক 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 এসব কথা। শিবনাথ, তাহলে সেই পাথরের কারবারটা করছো না? শিবনাথ বলিল, হ্যাঁ। তোমার বন্ধুর নাবালক ছেলে মেয়েদের ব্যবস্থা তো তোমাকেই করতে হলো। তাদের মা আছেন না? অবস্থা কেমন? তেমন ভালো না বোধ হয়। না, খুব খারাপ। অবিনাশ কহিলেন, আহা, হঠাৎ মারা গেলেন। আমরা ভেবেছিলাম টাকা কড়ি কিছু রেখে গেছেন, কিন্তু তোমার বন্ধু ছিলেন বটে, অকৃত্রিম সুহৃদ। শিবনাথ ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ, আমরা পাঠশালা থেকে একসঙ্গে পড়েছিলাম। অবিনাশ বলিলেন, তাই তোমার এতখানি সে সময়ে তিনি করতে পেরেছিলেন। একটুখানি থামিয়া কহিলেন, কিন্তু সে যাই হোক শিবনাথ, এখন একাকে তোমাকেই যখন সমস্ত কারবারটা দেখতে হবে, একটা অংশের দাবি করলে না কেন, মাইনের মতো? শিবনাথ কথাটা শেষ করতে দিল না, কহিল, অংশ কিসের? কারবার তো একলা আমার। প্রফেসরের দল যেন আকাশ হইতে পড়িল। অক্ষয় কহিলেন, পাথরের কারবারটা হঠাৎ আপনার হয়ে গেল কিরকম করে শিবনাথ বাবু? শিবনাথ গম্ভীর হইয়া শুধু জবাব দিল, আমার বই কি? অক্ষয় বলিলেন, কখনো না, আমরা সবাই জানি যোগিনবাবুর। শিবনাথ জবাব দিল, জানেন তো আদালতে গিয়ে সাক্ষী দিয়ে এলেন না কেন? কোনো ডকুমেন্টস ছিল, শুনেছিলেন? অবিনাশ চকিত হইয়া প্রশ্ন করিলেন, না, শুনিনি কিছুই। কিন্তু এ কি আদালত পর্যন্ত গড়িয়েছিল নাকি? শিবনাথ কহিল, হ্যাঁ, যোগিনের সম্বন্ধে নালিশ করেছিলেন, ডিক্রি আমিই পেয়েছি। অবিনাশ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বেশ হয়েছে, তাহলে শেষ পর্যন্ত বিধবাদের কিছুই দিতে হলো না। শিবনাথ কহিল, না, খালিম চপটা খাসা রেঁধেছ হে, আর 2-1টা আনো তো। আশুবাবু অভিভূতের ন্যায় বসিয়াছিলেন। চমকিয়া মুখ তুলিয়া বলিলেন, কই, আপনারা তো কিছু খাচ্ছেন না। আহারের রুচি ও ক্ষুধা সকলেরই অন্তর্হিত হইয়া গিয়াছিল। মনোরমা নিঃশব্দে উঠিয়া যাইতেছিল। শিবনাথ ডাকিয়া কহিল, কিরকম, আমাদের খাওয়া শেষ না হতেই যে বড় চলে যাচ্ছেন? মনোরমা একথার উত্তর দিল না, ফিরিয়াও চাহিল না। ঘৃণায় তাহার সর্বদেহ কাটা হইয়া উঠিল। উপরোক্ত ঘটনার পরে সপ্তাহকাল গত হইয়াছে। দিন 2 হইতে অসময়ের মেঘ করিয়া বৃষ্টি হইতে আরম্ভ হইয়াছিল। আজও সকাল হইতে মাঝে মাঝে জল পড়িয়া মধ্যাহ্নে খানিকক্ষণ বন্ধ ছিল, কিন্তু মেঘ কাটে নাই। যে কোনো সময়েই পুনরায় শুরু হইয়া যাইতে পারে। এমনই যখন আকাশের অবস্থা, মনোরমা ভ্রমণের জন্য প্রস্তুত হইয়া আসিয়া তাহার পিতার ঘরে দেখা দিল। আশুবাবু মোটা রকমের একটা বালাপোষ গায়ে দিয়ে আরাম কেদারায় বসিয়াছিলেন, তাহার হাতে একখানা বই। মেয়ে আশ্চর্য হইয়া জিজ্ঞেস করিল, কই বাবা, তুমি এখনো তৈরি হয়ে নাওনি? আজ যে আমাদের এত বাড়ি খাওয়ার কবর দেখতে যাবার কথা। কথা তো ছিল মা, কিন্তু আজ আমার সেই কোমরের বাতটা। তাহলে মোটরটা ফিরিয়ে নিয়ে যেতে বলে দিই, কাল না হয় যাওয়া যাবে, কি বলো বাবা?
পিতা বাধা দিয়া বলিলেন, না না না, বেড়ালে তো আবার মাথা ধরে। তুই না হয় একটুখানি ঘুরে আইগে মা, আমি এতক্ষণ এই মাসিক পত্রটাই চোখ বুলিয়ে নিই, গল্পটা লিখেছে ভালো। আচ্ছা চললাম, কিন্তু ফিরতে আমার দেরি হবে না, এসে তোমার কাছ থেকে গল্পটা শুনবো তা বলে যাচ্ছি। এই বলিয়া সে একাকী বাহির হইয়া গেল। ঘণ্টাখানিকের মধ্যেই মনোরমা বাড়ি ফিরিয়া পিতার ঘরে ঢুকিতে ঢুকিতে প্রশ্ন করিল, কেমন গল্প বাবা, শেষ হলো? কি লিখেছে? কিন্তু কথাটা উচ্চারণ করিয়াই সে চমকিয়া দেখিল তাহার পিতা একা নহেন, সম্মুখে শিবনাথ বসিয়া। শিবনাথ উঠিয়া দাঁড়াইয়া নমস্কার করিল, কহিল, কত দূর বেরিয়ে এলেন? মনোরমা উত্তর দিল না, শুধু নমস্কারের পরিবর্তে মাথাটা একটুখানি হেলাইয়া তাহার প্রতি সম্পূর্ণ পেছন ফিরিয়া তাকাইয়া পিতাকে কহিল, পড়া শেষ হয়ে গেল বাবা, কেমন লাগলো? আশাবাবু শুধু বলিলেন না। কন্যা কহিল, তাহলে আমি নিয়ে যাই, পড়ে এক্ষুনি তোমাকে ফিরিয়ে দিয়ে যাব। এই বলিয়া সে কাগজখানা হাতে করিয়া চলিয়া গেল। কিন্তু নিজের শয়নকক্ষে আসিয়া সে চুপ করিয়া বসিয়া রহিল। তাহার কাপড় ছাড়া হাত মুখ ধোয়া পড়িয়া রহিল। কাগজখানা একবার খুলিয়াও দেখিল না, কোনো গল্প কে লিখিয়াছে কিংবা কেমন লিখিয়াছে। এইভাবে বসিয়া সে যে কি ভাবিতে লাগিল তাহার স্থিরতা নাই। এই সময়ে চাকরটাকে সম্মুখ দিয়া যাইতে দেখিয়া জিজ্ঞেস করিল, ওরে, বাবার ঘর থেকে লোকটা চলে গেছে? বেহারা কহিল, হ্যাঁ। কখন গেল? বৃষ্টি পড়বার আগেই। মনোরমা জানালার পর্দা সরাইয়া দেখিল কথা ঠিক। পুনরায় বৃষ্টি শুরু হইয়াছে, কিন্তু বেশি নয়। উপরের দিকে চাহিয়া দেখিল পশ্চিম দিগন্তে মেঘ গাঢ়তর হইয়া আসিতেছে। রাত্রে মুষল ধারায় বাড়ি পতনের সূচনা হইয়াছে। কাগজখানা হাতে করিয়া পিতার বসিবার ঘরে আসিয়া দেখিল তিনি চুপ করিয়া বসিয়া আছেন। বইটা তাহার কেদারার হাতলের উপর ধীরে ধীরে রাখিয়া দিয়া কহিল, বাবা তুমি জানো এসব আমি ভালোবাসি নে। এই বলিয়া সে পাশের চৌকিটাই বসিয়া পড়িল। আশুবাবু মুখ তুলিয়া কহিলেন, কি সব মা? মনোরমা বলিল, তুমি ঠিক বুঝতে পেরেছ আমি কি বলেছি। গুণীর আদর করতে আমিও কম জানি নে বাবা, কিন্তু তাই বলে শিবনাথ বাবুর মতো একজন দুর্বৃত্ত দুশ্চরিত্র মাতালকে কি বলে আবার প্রশ্রয় দিচ্ছ? আশুবাবু লজ্জায় ও সংকোচে একেবারে যেন পাণ্ডুর হইয়া গেলেন। ঘরের এক কোণে একটা টেবিলের উপর বহু সংখ্যক পুস্তক স্তূপাকার করিয়া রাখা ছিল। মনোরমা সময় অভাববশত এখনও তাহাদের স্বস্থানে সাজাইয়া রাখিতে পারে নাই। সেই দিকে চক্ষু নির্দেশ করিয়া শুধু কেবল বলিতেই লাগিলেন, ওই যে উনি। মনোরমা সভয়ে ঘাড় ফিরাইয়া দেখিল শিবনাথ টেবিলের ধারে দাঁড়াইয়া একখানা বই খুঁজিতেছে। বেহারা তাহাকে ভুল সংবাদ দিয়াছিল। মনোরমা লজ্জায় মাটির সহিত যেন মিশিয়া গেল। শিবনাথ কাছে আসিয়া দাঁড়াইতেই সে মুখ তুলিয়া চাহিতে পারিল না। শিবনাথ কহিল, বইটা খুঁজে পেলাম না আশুবাবু, এখন তাহলে চললাম। আশুবাবু আর কিছু বলিতে পারিলেন না, শুধু বলিলেন, বাইরে বৃষ্টি পড়ছে যে। শিবনাথ কহিল, তা হোক, ও বেশি নয়। এই বলিয়া তিনি যাইবার জন্য উদ্যত হইয়া সহসা থমকিয়া দাঁড়াইলেন। মনোরমাকে লক্ষ্য করিয়া বহিলেন, আমি দৈবাত যা শুনে ফেলেছি সে আমার দুর্ভাগ্যও বটে, সৌভাগ্যও বটে। সেজন্য আপনি লজ্জিত হবেন না, ও আমাকে প্রায়ই শুনতে হয়। তবু এও আমি নিশ্চয় জানি কথাগুলো আমার সম্বন্ধে বলা হলেও আমাকে শুনিয়ে বলেননি। এত নির্দয় আপনি কিছুতেই নন। একটুখানি থামিয়া বলিলেন, কিন্তু আমার অন্য নালিশ আছে। সেদিন অক্ষয়বাবু প্রভৃতি অধ্যাপকের দল আমার বিরুদ্ধে ইঙ্গিত করেছিলেন। আমি যেন একটা মতলব নিয়ে এ বাড়িতে ঘনিষ্ঠ হয়ে উঠবার চেষ্টা করছি। সকল মানুষের ন্যায় অন্যায় ধারণা এক নয়, এও একটা কথা, এবং বাইরে থেকে কোনো একটা ঘটনা যা চোখে পড়ে সেও তার সবটুকু নয়, এও আর একটা কথা। কিন্তু কথা যাই হোক, আপনাদের মধ্যে প্রবেশ করার কোনো গূঢ় অভিসন্ধি সেদিনও আমার ছিল না, আজও নেই। সহসা আশুবাবুকে উদ্দেশ্য করিয়া কহিলেন, আমার গান শুনতে আপনি ভালোবাসেন, বাসা তো আমার বেশি দূরে নয়। যদি কোনো দিন সে খেয়াল হয় পায়ের ধুলো দেবেন, আমি খুশিই হব।
এই বলিয়া পুনরায় নমস্কার করিয়া শিবনাথ বাহির হইয়া গেলেন। পিতা বা কন্যা উভয়ের কেহই একটা কথারও জবাব দিতে পারিল না। আশুবাবুর বুকের মধ্যে অনেক কথাই একসঙ্গে ঠেলিয়া আসিল, কিন্তু প্রকাশ পাইল না। বাহিরে বৃষ্টি তখন চাপিয়া পড়িতেছিল। এমন কথাও তিনি উচ্চস্বরে বলিতে পারিলেন না। শিবনাথবাবু, ক্ষণকাল অপেক্ষা করে যান। ভৃত্য চায়ের সরঞ্জাম আনিয়া উপস্থিত করিল। মনোরমা জিজ্ঞাসা করিল, তোমার চাকে এখানেই তৈরি করে দেব বাবা? আশুবাবু বলিলেন, চা আমার জন্য নয়, শিবনাথ একটুখানি চা খাবেন বলেছিলেন। মনোরমা ভৃত্যকে চা ফিরাইয়া লইয়া যাইবার ইঙ্গাত করিল। মনের চাঞ্চল্যবশত আশুবাবু কোমরের ব্যথা সত্ত্বেও চৌকি হইতে উঠিয়া ঘরের মধ্যে পায়চারি করিতে আরম্ভ করিয়াছিলেন। হঠাৎ জানালার কাছে থামিয়া দাঁড়াইয়া ক্ষণকাল টাহর করিয়া দেখিতেছিলেন। ওই গাছতলাটায় দাঁড়িয়ে শিবনাথ না? যেতে পারেনি, ভিজছে বোধ হয়। পরক্ষণেই বলিয়া উঠিলেন, সঙ্গে কে একটি স্ত্রীলোক দাঁড়িয়ে, বাঙালি মেয়েদের মতো কাপড় পরা। ও বেচারা বোধ হয় যেন আরও ভিজেছে। এই বলিয়া তিনি বেহারাকে ডাক দিয়া বলিলেন, যদু, দেখে আয় তোরে, গেটের কাছে গাছতলায় দাঁড়িয়ে ভিজছে কে? যে বাবুটি এইমাত্র গেলেন তিনিই কি না? কিন্তু দাঁড়া দাঁড়া। কথা তাহার মাঝখানেই থামিয়া গেল। অকস্মাৎ মনের মধ্যে ভয়ানক সন্দেহ জন্মিল, মেয়েটি শিবনাথের সেই স্ত্রী নহে তো? মনোরমা কহিল, দাঁড়াবে কেন বাবা, গে শিবনাথ বাবুকে ডেকেই আনুক না। এই বলিয়া সে উঠিয়া আসিয়া খোলা জানালার ধারে পিতার পার্শ্বে দাঁড়াইয়া বলিলেন, উনি চা খেতে চেয়েছিলেন জানলে আমি কিছুতেই যেতে দিতাম না। মেয়ের কথার উত্তরে আশুবাবু ধীরে ধীরে বলিলেন, তা বটে মণি, কিন্তু আমার ভয় হচ্ছে ওই স্ত্রীলোকটি বোধ হয় ওর সেই স্ত্রী। সাহস করে এ বাড়িতে সঙ্গে আনতে পারেননি, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে কোথাও অপেক্ষা করছিলেন। কথা শুনিয়া মনোরমার নিশ্চয় মনে হইল এ সেই। একবার তাহার দ্বিধা জাগিল, এ বাড়িতে উহাকে কোনো অজুহাতেই আহ্বান করিয়া আনা চলে কিনা, কিন্তু পিতার মুখের প্রতি চাহিয়া এই সংকোচ সে ত্যাগ করিল। বেহারাকে ডাকিয়া কহিল, যদু, ওদের দুজনকেই তুমি ডেকে নিয়ে এসো। শিবনাথ বাবু যদি জিজ্ঞেসে করেন কে ডেকেছে, আমার নাম করো। বেহারা চলিয়া গেল। আশুবাবু উৎকণ্ঠায় পরিপূর্ণ হইয়া উঠিলেন। মণি, কাজটা হয়তো ঠিক হলো না। কেন বাবা? আশুবাবু বলিলেন, শিবনাথ যাই হোক, উচ্চশিক্ষিত ভদ্রলোক, তার কথা আলাদা, কিন্তু সেই সূত্র ধরে কি এই মেয়েটির সঙ্গেও পরিচয় করা চলে? জাতের উঁচু নিচু আমরা হয়তো তেমন মানি নাই, কিন্তু বিভেদ তো একটা কিছু আছেই। ঝি চাকরের সঙ্গে তো আর বন্ধুত্ব করা যায় না মা। মনোরমা কহিল, বন্ধুত্ব করার তো প্রয়োজন নেই বাবা, বিপদের মুখে পথের পথিককেও ঘণ্টা কয়েকের জন্য আশ্রয় দেওয়া যায়, আমরা শুধু তাই করব। আশুবাবুর মন হইতে দ্বিধা ঘুচিল না। বার কয়েক মাথা নাড়িয়ে আস্তে আস্তে বলিলেন, ঠিক আছে তাই। মেয়েটি এসে পড়লে ওর সঙ্গে যে তুমি কি ব্যবহার করবে আমি তাই কিছু ভেবে পাচ্ছি না। মনোরমা কহিল, আমার উপর কি তোমার বিশ্বাস নেই বাবা? আশুবাবু একটুখানি শুষ্ক হাসে কহিলেন, তা আছে, তবুও জিনিসটা ঠিক ঠাউরে পাচ্ছে না। তোমার যারা সমশ্রেণীর লোক তাদের প্রতি কিরূপ ব্যবহার করতে হয় সে তুমি জানো, কম মেয়েই এতখানি জানে। দাসী চাকরের প্রতি আচরণও তোমার নির্দোষ, কিন্তু এ হলো কি জানো মা, শিবনাথ মানুষটিকে আমি স্নেহ করি, আমি তার গুণের অনুরাগী। দৈব বিড়ম্বনায় আজ অকারণে সে অনেক লাঞ্ছনা সহ্য করে গেছে, আবার ঘরে ডেকে এনে তাকে ব্যথা দিতে আমি চাই না মা। মনোরমা বুঝিল এ তাহারই প্রতি অনুযোগ, কহিল, আচ্ছা বাবা, তাই হবে। আশুবাবু হাসিয়া বলিলেন, হওয়াটাই কি সহজ মা? কারণ কি যে হওয়া উচিত সে ধারণা আমারও বেশ স্পষ্ট নেই। কেবল এই কথাটাই মনে হচ্ছে, শিবনাথ যেন আর না আমাদের গৃহে দুঃখ পায়। মনোরমা কি একটা বলিতে যাইতেছিল, হঠাৎ চকিত হইয়া কহিল, এই যে এরা এসেছেন। আশুবাবু ব্যস্ত হইয়া বাহিরে আসিলেন। বেশ, যা হোক শিবনাথবাবু, ভিজে যে একেবারে। শিবনাথ কহিল, হ্যাঁ, জলটা একেবারে চেপে এলো, তা আমার চেয়ে ইনিই ভিজেছেন ঢের বেশি।
এই বলিয়া সঙ্গের মেয়েটিকে দেখাইয়া দিলেন। কিন্তু মেয়েটি যে কে এই পরিচয় তিনি স্পষ্ট করিয়া দিলেন না। ইহারাও সে কথা স্পষ্ট করিয়া জিজ্ঞাসা করিলেন না। বস্তুত মেয়েটির সমস্ত দেহে শুষ্ক বলিয়া আর কোনো কিছুই ছিল না। জামা কাপড় ভিজিয়া ভারী হইয়া উঠিয়াছে। মাথার নিবিড় কৃষ্ণ কেশের রাশি হইতে জলধারা গণ্ড বাহিরে ঝরিয়া পড়িতেছে। পিতা ও কন্যা এই নবগত রমণীর মুখের প্রতি চাহিয়া অপরিসীম বিস্ময়ে নির্বাক হইয়া রহিলেন। আশুবাবু নিজে কবি নহেন, কিন্তু তাহার প্রথমেই মনে হইল এই নারী রূপকেই বোধ হয় পূর্বকালের কবিরা শিশির ধোয়া পদ্মের সহিত তুলনা করিয়া গিয়াছেন, এবং জগতে এত বড় সত্য তুলনাও হয়তো নাই। সেদিন অক্ষয়ের নানাবিধ প্রশ্নের উত্তরে শিবনাথ উত্ত্যক্ত হইয়া যে জবাব দিয়াছিলেন, তিনি লেখাপড়া জানার জন্য বিবাহ করেন নাই, করিয়াছেন রূপের জন্য। কথাটা যে কি পরিমাণে সত্য তখন তাহাতে কেহ কান দেয় নাই। এখন স্তব্ধ হইয়া আশুবাবু শিবনাথের সেই কথাটাই বারংবার স্মরণ করিতে লাগিলেন। তাহার মনে হইল, বাস্তবিকই জীবনযাত্রার প্রণালী ইহাদের ভদ্র নীতিসম্মত নাই হোক, পতিপত্নী সম্বন্ধে পবিত্রতা ইহাদের মধ্যে নাই থাকুক, কিন্তু এই নশ্বর জগতে তেমনি নশ্বর এই দুটি নর নারীর দেহ আশ্রয় করিয়া সৃষ্টির কি অবিনশ্বর সত্যই না ফুটিয়াছে। আর পরমাশ্চর্য এই, যে দেশে রূপ বাছিয়া লইবার কোনো বিশিষ্ট পন্থা নাই, যে দেশে নিজের চক্ষুকে রুদ্ধ রাখিয়া অপরের চক্ষুকেই নির্ভর করিতে হয়, সে অন্ধকারে ইহারা পরস্পরের সংবাদ পাইল কি করিয়া। কিন্তু এই মোহাচ্ছন্ন ভাবটা কাটিয়া যাইতেই তাহার মুহূর্তকালের অধিক সময় লাগিল না। ব্যস্ত হইয়া বলিলেন, শিবনাথবাবু, ভিজে জামা কাপড়টা ছেড়ে ফেলুন, যদু আমার বাথরুমে বাবুকে নিয়ে যা। বেহারার সঙ্গে শিবনাথ চলিয়া গেল। বিপদে পড়িল এই মনোরমা। মেয়েটি তাহার প্রায় সমবয়সী এবং সিক্ত বস্ত্র পরিবর্তনে ইহারও অত্যন্ত প্রয়োজন। কিন্তু আভিজাত্যের যে পরিচয় সেদিন শিবনাথের মুখে তিনি শুনিয়াছেন, তাহাতে কি বলিয়া সে ইহাকে সম্বোধন করিবেন ভাবিয়া পাইল না। রূপ ইহার যত বড়ই হোক, শিক্ষা সংস্কারহীন নিচ জাতীয়রা এই দাসী কন্যাটিকে এসো বলিয়া ডাকিতেও পিতার সম্মুখে তাহার বাদ বাঁধিল, আসন বলিয়া সসম্মানে আহ্বান করিয়া নিজের ঘরে লইয়া যাইতেও তাহার তেমনি ঘৃণাবোধ হইল। কিন্তু সহসা এই সমস্যার মীমাংসা করে দিল মেয়েটি নিজেই। মনোরমার প্রতি চাহিয়া কহিল, আমারও সমস্ত ভিজে গেছে, আমাকে একটা কাপড় আনিয়ে দিতে হবে। দিচ্ছি বলিয়া মনোরমা তাহাকে ভেতরে লইয়া গেল। ঝিকে ডাকিয়া বলিয়া দিল যে ইহাকে স্নানের ঘরে লইয়া গিয়া যাহা কিছু আবশ্যক সমস্ত দিতে। মেয়েটি মনোরমার আপাদমস্তক বারবার নিরীক্ষণ করিয়া কহিল, আমাকে একখানা ফর্সা ধোপার বাড়ির কাপড় দিতে বলে দিন। মনোরমা কহিল, তাই দেবে। মেয়েটি ঝিকে জিজ্ঞাসা করিল, সে ঘরে সাবান আছে তো? ঝি কহিল, আছে। আমি কিন্তু কারো মাখা সাবান গায়ে মাখিনে ঝি। এই অপরিচিত মেয়েটির মন্তব্য শুনিয়া ঝি প্রথমে বিস্মিত হইল, পরে কহিল, সেখানে এক বাক্স নতুন সাবান আছে, কিন্তু শুনছেন দিদিমণির স্নানের ঘর, তার সাবান ব্যবহার করলে দোষ কি? মেয়েটি ওষ্ঠকুঞ্চিত করিয়া কহিল, না, সে আমি পারি নে, আমার বাড়ি ঘেন্না করে। তাছাড়া যাত্রার গায়ে সাবান গায়ে দিলে ব্যামো হয়। মনোরমার মুখ ক্রোধে আরক্ত হইয়া উঠিল, কিন্তু মুহূর্ত মাত্র। পরক্ষণেই নির্মল হাসির ছটায় তাহার দুই চক্ষু ঝকঝক করিতে লাগিল। তাহার মনের উপর হইতে যেন একটা মেঘ কাটিয়া গেল। হাসিয়া জিজ্ঞাসা করিল, এ কথা তুমি শিখলে কার কাছে? মেয়েটি বলিল, কার কাছে শিখব, আমি নিজেই সব জানি। মনোরমা কহিল, সত্যি? তাহলে দিও তো আমাদের এই ঝিকে কতকগুলো ভালো কথা শিখিয়ে, ওটা নেহাতে একটা মুখ্যু। বলিতে বলিতেই সে হাসিয়া ফেলিল। ঝিও হাসিল, কহিল, চলো ঠাকুরন, সাবান টাবান মেখে আগে তৈরি হয়ে নাও, তারপরে তোমার কাছে বসে অনেক ভালো ভালো কথা শিখে নেব। দিদিমণি, কে এনি? মনোরমা হাসি চাপিতে অন্যদিকে মুখ না ফিরাইলে হয়তো সেই এই অপরিচিত অশিক্ষিত মেয়েটির মুখের পরে কৌতুক ও প্রচ্ছন্ন উপহাসের আভাস লক্ষ্য করিত। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।